দেখেন, আপনি আপনার ভূমিকাতে বলছিলেন যে 74% মানে ভবন মানে ত্রুটিপূর্ণ, এটা রাজুক বলেছে, নকশা বহির্ভূত, এটা রাজুক বলেছে। তো এটা খুব লজ্জার কথা, এবং এই কথাটা আমরা রাজুকের মুখ থেকে শুনতে চাই না, বরং এই তথ্যটা দেওয়ার সাথে সাথে রাজুক বাতিল হয়ে যাওয়া উচিত। রাজুকের তো থাকাই উচিত না যে 74% ভবন যদি নকশা বহির্ভূত হয় তাহলে রাজুক কাজ করেছে কি, এই প্রতিষ্ঠানে তো থাকাই উচিত না, তাই না? তো এই জায়গাটা তাহলে রাজুকের আমার দরকারটা কি, রাজুকের কাজটা কি? রাজুকের কাছে আপনি যত মানে একেবারে আপনি যদি আমার সামনে দুজনে বিশেষজ্ঞ আছেন, আপনি যদি 100% মানে সুপরিকল্পনা নিয়েও যান, টাকা না দিলে সেখানে আপনি প্ল্যান পাস করাতে পারবেন না। তো সেটা যদি হয়, আবার আপনি একেবারে সম্পূর্ণ ভুল পরিকল্পনা নিয়ে যান, সেখানেও কিন্তু হচ্ছে। আপনি রাস্তার পাশে যে সমস্ত ভবনগুলো হচ্ছে ত্রুটিপূর্ণভাবে চোখের সামনে সবাই দেখছে, কেউ কিছু বলছে না, কিন্তু যখন একটা দুর্ঘটনা হচ্ছে তখনই আমরা বলছি এটা ফায়ার ছিল না, তখনই আমরা বলছি এটার নকশা বহির্ভূত, তখনই আমরা বলছি যে এটার নকশার বাইরে এত তালা করা হয়েছে। এই যে নানা বিষয়গুলো বলছি এবং কয়েকদিন পরে মিডিয়া ভুলে যাচ্ছি, এটা তো আমরা চলছে। আবার এটা তো একটা দিক, আরেকটা দিক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আমার ভবনটা বা যে কোনো একজন মানুষের ভবন যখন ভেঙে পড়ে, সেই ভবনে কিন্তু রাজুকের কর্মকর্তারা চাপা পড়বে না, সেই ভবনে কিন্তু আমি চাপা পড়ব, আমার পরিবার চাপা পড়বে। তো তাহলে আমি কেন এইভাবে বানাবো? আমার ব্যক্তি রেসপন্সিবিলিটি কেন আমি এই জায়গাটাতে রাজুক অর্থাৎ আমি সারা রাত চুরি করব আর পুলিশ কেন ঘুমায়? এইটা তো হতে পারে না। আমার ব্যক্তিগত তো একটা দায়িত্ব আছে যে আমি নিজে কখনোই ত্রুটিপূর্ণ ভবন করব না। আমার ব্যক্তি যদি সৎ না হই, ব্যক্তি যদি দায়িত্ব পালন না করে, আপনি কখনোই শাসন দিয়ে জোর করে পুরোটা দায়িত্ব পালন করা যায় না। আমাদের আজকে আমি ঢাকার বাইরে থেকে আসছিলাম, আমি যখন ঢাকার বাইরে থেকে আসি সবাই, ভাই ঢাকায় যাচ্ছেন একটু খেয়াল রাখেন। আমি ফেরিতে দেখলাম যে সবাই ফোন করছে, ভাই একটু খেয়াল, যারা প্রত্যেককে আত্মীয় স্বজন, এই যে আতঙ্ক, এই আতঙ্কের মধ্য দিয়ে আমি দেখলাম, আমি বলেন এই যে আতঙ্কটা কি মৃত্যুর আতঙ্ক? এতে কি আমরা কোনো কিছু, হয়তো আমরা নফল নামাজটা একটু বেশি 2 রাকাত বেশি পড়তে পারি, কিন্তু আমরা কোনো অন্যায় কাজ বাদ দিব? চুরি, ঘুষ, দুর্নীতি, কোনো অপকর্ম আমরা বাদ দিচ্ছি এই আতঙ্ক থেকে? এই আতঙ্কের জন্য আমরা নামাজ হয়তো 2 রাকাত বেশি পড়বো, কিন্তু তওবা একটু বেশি করব, কিন্তু কোনো খারাপ কাজ আমরা বাদ দিব না, কোনো দুর্নীতি, অপকর্ম কোনো কিছুই বাদ দিব না। তো এই যে জায়গাটাতে আপনি যেটা প্রশ্ন করছিলেন যে আমরা এই শহরটা কারা এটা বানিয়েছে, আমরা নিজেরাই বানিয়েছি। এই শহরটা অবাসযোগ্য আমরা নিজেরা বানিয়েছি। আমরা রাজুকের উপরে দোষ চাপাতে পারি, অবশ্যই রাজুক দায়ী আছে, অবশ্যই রাজুক ছাড়া আরো দেখা যায়, এছাড়া তো অন্য ফেসগুলো দেখা যায় না। কিন্তু প্রশ্নটা হলো যে আমি ব্যক্তি যদি ভালো না হই, আমি ব্যক্তির আমার ভবন ভাঙা, আমি যেটা প্রথমে বললাম, আমার ভবন ভাঙা পড়লে তো ওর নিচে আমি চাপা পড়বো। তো আমি কেন এই কাজটা করব? আমার কেন এই রেসপন্সিবিলিটি থাকবে না যে আমি এই ধরনের একটা ভবন করতে চাইবো? আপনি ঢাকা শহরে আমি অনেক ভবন দেখেছি যার কোনো প্ল্যানই নাই, শুধু রাজমিস্ত্রি ডেকে এনে রাজমিস্ত্রিকে বলা হয়েছে, সে রাজমিস্ত্রি নিজের মতো করে একটা বিল্ডিং দাঁড় করিয়ে দিচ্ছে। তো এই যে প্রক্রিয়াটা, এটা বছরের পর বছর চলে আসছে এবং আমাদের কর্তৃপক্ষ অবশ্যই দেখে না, এবং দেখে না বলেই কিন্তু মানুষ আরও একটু বেশি শৈথিল্যতা অবলম্বন করার সুযোগ পায়। তো সেই জায়গা থেকে আমাদেরকে ফিরতে হবে, কারণ আমরা এই যে এখানে দুইজনই বিশেষজ্ঞ আছেন, একটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে আফটার শক, কিন্তু আবার যদি এটা হয় যে না, এটা আসলে পূর্বাভাস, বড় ভূমিকম্পের পূর্বাভাস, তাহলে আমরা কোথায় যাব? তাহলে আমাদের এই ঢাকার পরিণতিটা কোথায় যাওয়ারও তো জায়গা নেই। এত ঘিঞ্জি, সেটাই বলছি, এত ঘিঞ্জি। আপনি যে পুনর্বাসনের যদি কিছু ভবন যদি হয়ে যায়, একটা হলো যে আগুন, তাই না? এই আমাদের এখন সব বাসাতেই কিন্তু বলি আসলে থেকে অনেকগুলো বিল্ডিং এ যদি ঘনবসতি থাকে এবং আপনি যে ফাঁকা জায়গা না থাকে, আপনি যে বিল্ডিং থেকে আর্থকুয়েক হওয়ার পরে ঠান্ডা মাথায় যে নেমে কোথাও দাঁড়াবেন, সে সুযোগ নাই। তারপর আপনাদের এখন সব বাসায় সিলিন্ডার আছে, আগুনের একটা আছে, তারপরে আপনি গাড়ি ঢুকতে পারবে না। তাহলে আপনি যদি ধরেন রানা প্লাজার মতো এরকম 100-150 বিল্ডিং যদি, আমি মিনিমাম বলি 100-150 বিল্ডিং এ যদি ভাঙে, আপনি দেখেন বা আগুন লেগে যায়, আপনি আমার এই যে আমরা সমস্ত শক্তি দিয়ে
আমরা এয়ারপোর্টের আগুনটা কিন্তু নেভাতে পারি নাই। তাহলে এরকম যদি 100-150 বিল্ডিংয়ে যদি আগুন লাগে আমাদের অবস্থা কি দাঁড়াবে এই ঢাকা শহর? আমরা কি একবারও চিন্তা করছি এইখান থেকে কি আমাদের যারা সরকার, আমাদের যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ, তারা কি আদৌ ভাববেন? না শুধু এই আমরা টেলিভিশনের টকশোতে কথা বলছি, উনি আজকে অনেকগুলো টকশোতে কথা বলেছে, কালকেও বলবেন, পরশুদিনও বলবেন, পরবর্তীতে হয়তো ম্যানমেড অথবা অন্য কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে আমরা সব ভুলে যাব। আবার যেভাবে ওই যে বেলি রোডের অগ্নিকাণ্ডের আমরা শুনেছিলাম যে এখানে কোনো মানে কোনো রেস্টুরেন্ট কমার্শিয়াল কিছু থাকবে নাই, মানে কোনো রেস্টুরেন্টের অনুমোদন নাই, কিন্তু আপনি দেখেন কিছুদিন বন্ধ ছিল, আবার সব রেস্টুরেন্ট বেলি রোডে খুলে গেছে, জিগাতলায় সব রেস্টুরেন্টগুলো খুলে গেছে এবং সেখানে ফায়ার ব্যবহার হচ্ছে, সবকিছু হচ্ছে এবং চোখের সামনে হচ্ছে। হয়তো যাদের দেখার দায়িত্ব তারা নিজেরাও ওই রেস্টুরেন্টগুলোতে খেয়ে আসছে, তারা নিজেরাও ওই রেস্টুরেন্টগুলোতে খেয়ে আসছে। তো তাহলে এইভাবে একটা রাষ্ট্র তো চলতে পারে না। আমাদেরকে একটা রাষ্ট্রকে একটা জায়গায় তো থামতে হবে, একটা জায়গায় বলতে হবে, একটা জায়গায় আমাদেরকে মানে এটা কি বলে যে নিজস্ব উপলব্ধির জায়গাটা তো আসতে হবে এবং উপলব্ধি যখন আসবে তখনই একটা মানে সিদ্ধান্তের জায়গায় আসবে। আদারওয়াইজ তো এইভাবে বছরের পর বছর চলতে পারে না।